বুয়েটের সাবিকুন্নাথ সোনিকে যে মেরে ফেলা হয়েছে 2002 সালে কি জন্য জানেন? জাস্ট টেন্ডার বাজির জন্য ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি, গোলাগুলি, একটা ছাত্রী সে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে ফেলা হলো। রাজুকে হত্যা করলো আরেকটা সংগঠনের নেতাকে, যে নেতাই সংগঠনের মেন ফ্যাক্টর না, ছাত্রদল ছাত্রদলের সঙ্গে ছাত্রদলের গুলিতে রাজু মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি বলবো যে মিথ্যাকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে আপনার দেখতে হয় তাহলে এস এম ফরহাদকে দেখুন, এক কথায়। কারণ হচ্ছে আপনি এমন একটা জলজন্ত মিথ্যা উনি আমাদের সামনে উপহার দিলেন এক কথায়, যেটা হচ্ছে যেটার সাথে বাস্তবতার কোনোরূপ ভিত্তি নেই। একটা সংগঠন, মানে সেখানে তো অন্যান্য অপরাপর সংগঠনগুলোও ছিল, সবাই মিলে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে। উনি যেটা বলেছেন এটার ব্যাপারে আসলে কমেন্ট করার মতো কোনো রুচিই নেই আমার। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যকে বদলায়। আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপে সঙ্গে আমি শান্তা শারলিন। স্টার নিউজের আজকের আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি। আমার সাথে রয়েছেন ফারহান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং রয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র শক্তি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শুরুতে আমরা আলোচনাটা শুরু করতে চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে 3 ছাত্রীকে বহিষ্কার হওয়ার ঘটনা ঘটেছে, আপনারা জেনে থাকবেন। এই ঘটনা উত্তাল হয়েছে সরকারি তিতুমির কলেজ। আজও মোটামুটি উত্তপ্ত ছিল ক্যাম্পাসগুলো। তো মঙ্গলবার রাত 10টার দিকে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা। এই যে 3 মে আমরা দেখেছি সুফিয়া কামাল হলে ছাত্রদলের 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি এই কমিটি ঘোষণার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফারহান আরিফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে কমিটি গঠন করা হলো, তারপর শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখলাম যে বেশ ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিতুমির কলেজে 3 ছাত্রীর হলের সিট বাতিলকে কেন্দ্র করেও ক্যাম্পাসে আমরা দেখলাম যে বিক্ষোভ করেছেন আবার শিক্ষার্থীরা। এই যে ছাত্রদলের কমিটি দিয়ে আবার কমিটি প্রত্যাহার করা হলো, এটি আসলে কেন হয়েছে? ধন্যবাদ আপনাকে, যারা আমাকে দেখছেন এবং সহ-আলোচক বাকের আছেন সবাই, যারা এবং শুভনন্দে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে দেখার জন্য। আপনি যেটা বলছেন যে ছাত্র রাজনীতি প্রসঙ্গটা চলে এসেছে, যেহেতু কমিটির প্রসঙ্গটা এসেছে, একটা রাজনৈতিক সংগঠন হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া এবং শিক্ষার্থী কল্যাণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, নানা ইস্যুতে আমরা কাজ করি। অন্যান্য ছাত্র সংগঠনগুলোও একই ধরনের এজেন্ডা নিয়েই কাজ করে সাধারণত। তো বাংলাদেশের রাজনীতিতে যেহেতু ছাত্র রাজনীতি একটা প্রথম দুয়ার রাজনীতিতে এন্ট্রি নেওয়ার, সেক্ষেত্রে ছাত্র সংগঠনের মাধ্যমে যেই নেতৃত্বটা বেড়ে ওঠে ছাত্র রাজনীতির মাধ্যমে, তারাই হচ্ছে প্রকৃত অর্থে মেধাভিত্তিক এবং সৃজনশীল রাজনীতির যেই ধারণাটা আছে সেটাকে লালন করতে সক্ষম হয় বলে আমরা মনে করি। তো এই সূত্র থেকে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের কমিটিগুলো দেওয়ার চেষ্টা করি, এবং সেই মতেই তিতুমির কলেজের যেই আমাদের একটা অলরেডি তিতুমির কলেজের আমার কমিটি আছে, এবং সেখানে যে হলগুলো কমিটি আছে সেখানেও এই কমিটিগুলো দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে হল কমিটি দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের যেই নিয়ম আছে সেগুলোকে ফলো করে আমরা আমাদের কমিটিটা দিয়েছি। যে বিক্ষোভটা আমরা দেখেছি সেই বিক্ষোভটা এটা আজ থেকে শুরু হয়েছে ব্যাপারটা এমন না। এই বিক্ষোভগুলো আমরা 5ই আগস্টের যে পট পরিবর্তন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই পট পরিবর্তন হয়েছে, তারপর থেকে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এই ধরনের প্রতিক্রিয়াগুলো আমরা দেখে এসেছি, এবং আমরা দেখেছি যে খুব অবাক বিষয়ে আমরা একটা লক্ষ্য করেছি যে যারা এই প্রতিবাদ বা বিক্ষোভগুলো যারা দেখিয়েছে তাদের সাথে পরবর্তীতে আমরা যে কোনো একটা সংগঠনের আমরা স্পেসিফিক্যালি বলতে গেলে ছাত্র শিবিরের সম্পৃক্ততা আমরা বিভিন্ন সময় পেয়েছি, মানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পেয়েছি। এখন তিতুমির কলেজে যেটা হয়েছে আমরা দেখেছি যে যারা এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে এবং যাদেরকে প্রশাসন বহিষ্কার করেছে, এই বহিষ্কৃতদের মধ্যে যারা ছিলেন তাদের একাধিকের ছবি আমরা দেখেছি যে এর 5ই আগস্টের আগে যে ছাত্রলীগ ছিল তখন তিতুমির কলেজে, তাদের নেত্রী, তাদের সাবিকুন নাহার একজন আছেন, উনি তিতুমির কলেজ ছাত্রলীগের উপ সম্পাদক ছিলেন, উপসাংস্কৃতিক সম্পাদক ছিলেন, তার সাথে হাতে হাত ধরা গলায় গলা মেলানোর ছবি আছে। একই সাথে ছাত্রলীগের মুক্তা নামে একজন আছে, ওনার সাথেও মানে বিভিন্ন নেতৃত্বের সাথে তার ছবিগুলো আমরা আছে তো দেখতে পেলাম। তো সেই
ধরনের নেত্রী যারা এই মুভমেন্টটা করলো, আন্দোলনটা করলো, তাদের এই পরিচয়টা তো প্রকাশ্য ছিল তাহলে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম যে তারা যে মিছিলগুলো করলো সেখানে তার মাস্ক পরিহিত ছিল, এবং সংবাদ সম্মেলন এসেও একই দেখলাম যে তারা তাদের মুখাবয়ব যেটা আছে এটা লুকিয়ে কিন্তু তারা কাজটা করেছে। তো পরবর্তীতে যাই হোক সেটা আমরা আইডেন্টিফাই করে দেখলাম যে এটা অতীতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল তাদের। আচ্ছা, এই মুহূর্তে যারা বিক্ষোভে নেমেছে তিতুমির কলেজে, আপনি তাদের কথা বলছেন? না না, আমি ওই স্পেসিফিকলি যেই তিনজনের কথা বহিষ্কার হয়েছে তাদের ব্যাপারে আমি বলছি। আচ্ছা, এবং এখানে যে অভিযোগটা আনা হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে অভিযোগটা তাদের নামে করেছে, সাধারণ শিক্ষার্থী তো সবাই তো সাধারণ শিক্ষার্থী প্রথমত, তো সাধারণ শিক্ষার্থীদের এরপরে তার রাজনৈতিক পরিচয়টা আসে। তো সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ তো এমনও আছে যারা হচ্ছে যাদেরকে তারা আগে একটা মিটিং ডেকেছে এই প্রতিবাদের আগে, এবং সেখানে তারা প্রশাসনের যে ভাষ্য এবং সেই মতে এবং তাদের যে অভিযুক্তদের বিরুদ্ধে যারা ভিকটিম ছিল তাদের যে ভাষ্য, তাদের ভাষ্য হচ্ছে যে তাদের উপরে মানসিক এক ধরনের নির্যাতন চালানো হয়েছে, তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো তারা ফুটেজ সহকারে প্রশাসনের কাছে দিয়েছে এবং প্রশাসন সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে তো পরবর্তীতে এটা তাদের আন্দোলনের সূত্র। এখন এই বিষয়ে আসলে প্রশাসন এবং তাদেরই এটা ডিল করতে হবে। আমরা আমাদের সংগঠনের যে কার্যক্রম সেটা আমরা আমাদের মতো করে চালিয়ে যেতে হবে, এবং আমরা চাইবো যে হল কমিটিগুলো দেওয়া হচ্ছে যে ছাত্রী হল কমিটি আবার প্রত্যাহার করাটা, মানে এটিকে আসলে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো এটা নির্দেশনা এরকম এসেছে কিনা সেটা যদি এটা দিক নির্দেশনা আমাদের কাছে এভাবে আসেনি। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এক ধরনের একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তো সেই পরিস্থিতিতে আমরা সকলের মত এবং পথকে সম্মান প্রদর্শন করে আমরা আমাদের কমিটিটির কার্যক্রম আপাতত করেছি। কিন্তু এটার অর্থ এটা নয় যে এই রাজনীতিটা চলতে দেওয়া যাবে না। আমি মনে করি যে রাজনীতির যেই দ্বার আছে এটা উন্মুক্ত করে দেওয়া উচিত, এবং প্রত্যেকটা মেধাবী এবং সৃজনশীল যারা আছেন, মানে শিক্ষার্থী যারা আছেন, যারা মেরিট ভিত্তিক মেধাভিত্তিক বাংলাদেশ চান এবং যারা বাংলাদেশের প্রোগ্রেসটা চান, তাদের সবারই রাজনীতিতে আরও মানে আন্তরিকভাবে রাজনীতিতে তাদের পদার্পণ করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আবার আসবো আপনার কাছে ফারহান আরিফ। এস.এম. ফরহাদ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কড়া আলাপে, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আয়োজনে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করেছি, ফারহান আরিফ কথা বলছিলেন সরকারি তিতুমির কলেজে 3 ছাত্রীর হলের সিট বাতিলকে কেন্দ্র করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে আবাসিক ছাত্রীরা। বিক্ষোভকারীরা দাবি করেছেন যে সুফিয়া কামাল হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলায় 3 ছাত্রের সিট বাতিল করে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রশাসন। বিক্ষোভকারীদের পক্ষে সংবাদ ব্রিফিংয়ে এক ছাত্রী বলেছেন যে 3 জন ছাত্রীর হলের সিট বাতিল করা হলো, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এবং এখানে একটাই দাবি, সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের রাজনীতি এই হলে চায় না। ছাত্রদল নয়, ছাত্র শিবির না, ছাত্র শক্তি না, কোনো ধরনের রাজনীতি চায় না। এখন এস.এম. ফরহাদ, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, হলে ছাত্র সংগঠনের কমিটি দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থানকে ছাত্র শিবির সমর্থন করে কিনা, এই বিষয়ে ছাত্র শিবিরের অবস্থান কি? দুটো ব্যাপার, একটা হচ্ছে রাজনৈতিক কোন রূপ আপনি এখানে চান, যে রূপ ছাত্রদল প্র্যাকটিস করে সেই রূপ হল না, পুরো বাংলাদেশের রাজনীতি আমি চাই না যে রাজনীতি ছাত্রদল প্র্যাকটিস করে। আবার যেই রাজনীতিটা শিক্ষার্থীদের জন্য আসলে কল্যাণকর সেটা প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার, যেটা আমরা ক্যাম্পাস পরিসরে গত 5 আগস্টের পর থেকে একটা স্ট্যান্ডার্ড রূপ দেখানোর পরে রাজনীতির ব্যাপারে যে ভয় ছাত্রলীগ তৈরি করে দিয়েছিল সেটা কেটে বরং রাজনীতির ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়েছে। ছাত্রদল ঠিক ব্যতিক্রমটা করছে। আমি সেই আলাপে যাবো নিশ্চয়ই। ওনার একটা ভুল তথ্যের একটা রিপ্লাই, উনি যে বলছিলেন যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে কমিটির বিরুদ্ধে তারা নাকি সব গুপ্ত, ছাত্রলীগ আদার্স বেশ কিছু বলেছে। আপনি রিপোর্ট দেখবেন, দফতর সম্পাদক তাদের দুটি বিষয় বলেছেন, আমি ওটা মনে করি আপনি যেহেতু তখন ছিলেন না। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা আন্দোলন করছে এটি বলেছেন, এবং যে 3 জন আমি সম্ভবত এটা বলিনি, আমি বলেছি যে তারা যখন সম্মেলন করেছে তখন তারা তাদের মুখ ঢেকে রেখেছিল, এখানে কোনো সংগঠনকে বলা হয়নি। আর আমি বলেছি সেটা হচ্ছে যারা এখানে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যে 3 জনকে বহিষ্কার করা, তাদের সাথে ছাত্রলীগের নেত্রীদের বিভিন্ন সময়ে ছবি পাওয়া গেছে। আমি আপনাকে দেখাতে পারবো। আমার রিপ্লাই যাই নিশ্চয়, আমি মনোযোগ দিয়ে শুনেছি, যদিও ওই পাশে ছিলাম। সেটি হচ্ছে আন্দোলনে যারা শিক্ষার্থীরা মিছিল করছে সেখানে দেখলাম তাদের কমিটির দফতর সম্পাদক শিখা আক্তার, তিনি ওই কমিটি থেকে পদত্যাগ ঘোষণা দিয়ে তিনি রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিলেন। তারপর সাংগঠনিক সম্পাদক নাইমা নাজদিন তার কমিটির, ওনারাই কমিটি দিয়েছে, সেখান থেকে পদত্যাগ করেন। এরকম হারে মানে ক্রমানুসারে একে একে পদত্যাগ করছেন পোস্টেড নেতারা, যাদেরকে তিনি তারা বলছেন আমাদের নাম কেন যেন চেয়েছিল,
কমিটিতে বসিয়ে দিয়েছে, কেউ বলছেন আমি জানি না আমার নাম বসিয়েছে, রিপ্লাই যাই হোক, ওনার কমিটিতে অ্যানাউন্সড ব্যক্তিরা তারাই গিয়ে সেই মিছিলের লিড দেন এবং ছাত্র রাজনীতিবিদদের রোল প্লে করলেন। এখন কিউরিয়াসিটি আমার যেটা জাগে সেটা হচ্ছে কেন। আমি আজকে প্রথম আলো পত্রিকা পড়ছিলাম, আমি আপনার রিপ্লাই আসার জন্য বলছি। প্রথম আলোর প্রথম পেজে দিল হচ্ছে মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে কারা করছে। আমি যদি একটু সাম আপ করি, সেখানে হচ্ছে মোটামুটি তারা শুধু মিরপুর অঞ্চলটাকে আপনার অলমোস্ট 60টা অঞ্চলে ভাগ করছে, ভাগ করে তারপর 150টা স্পটে ভাগ করছে। দেখেন একটা স্ট্রাকচার ডেভেলপ করছে। কিসের স্ট্রাকচার? চাঁদাবাজির স্ট্রাকচার। সেখানে গাবতলী বাস স্ট্যান্ড, অটোরিকশা, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন, পোশাক কারখানা। কেউ একটা বাড়ি তৈরি করতে গেছে, সেখানে 50 লাখ টাকা দাবি করা হয়েছে, যেটা না দিলে 3 দিনের মধ্যে মেরে ফেলবো। এবং এই চাঁদাবাজির তালিকা পুলিশ একটা করছে, তালিকা করে তাদের কাছে উল্টো পাল্টা টাকাও নিচ্ছে। এই একটা রূপ। আপনি একটা ছোট্ট দোকান দিবেন, রিপোর্টে স্পষ্ট আসছে, একটা ছোট রাস্তায় দোকান দিচ্ছেন, সেই দোকানে যদি ছোট্ট দোকান হয় 100 টাকা, একটু মাঝারি হলে রাস্তার পাশে ফুটপাতে হলে 300 টাকা। আবার যদি একটা লাইট লাগান তাহলে 50 টাকা, যদি 2টা লাগান 100 টাকা। এইভাবে করে পার ডে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে। কারা? আমাদের ছাত্রদলের ভাইয়ের নেতারা, ছাত্রদের নেতারা। এভাবে যখন চাঁদাবাজির স্ট্রাকচার ডেভেলপ করে আপনি চাঁদাবাজি করেন, সেটা যখন দেখে যে শিক্ষার্থীরা রাজনীতি মিনস হলো আপনি কমিটি দিবেন, কমিটি মানে চাঁদাবাজি করা। আমি অবাক হইলাম। আমি আগে ভাবতাম পার্সোনালি যে ছাত্রদল মানে হইলো বাইরে চাঁদাবাজি করে, এটা রিনাউন্ড স্বীকৃত হইতে পারে, ওয়েল ওনারা এটা আপনাদের অধিকার ক্ষমতায় আসছেন, চাঁদাবাজি করতেই পারেন। পরে দেখলাম না, শুধু সেখানেই করেন না, নিজের দলের কাছে চাঁদাবাজি করেন। পরে কমিটি দেওয়ার পরে কি হলো, লোকজন স্লোগান দিচ্ছে চাঁদা লাগলে চাঁদা দেয়, নতুন করে কমিটি দেয়, জায়গায় জায়গায় স্লোগান দিচ্ছে ছাত্র দলের পোস্ট না পাওয়া নেতারা। তার মানে তারা মিন করছেন যে আপনারা নেতারা চাঁদা বাইরে থেকে নেন না, কমিটি দেওয়ার জন্য চাঁদা নেন। তো অন্তত রেহাই দিতে পারতেন কমিটির লোকজনকে, যে কমিটি না দিলেও চাঁদা নেন না অন্তত। তো এই যে চাঁদার মানে স্ট্রাকচার ডেভেলপ করা, অঞ্চল জোন ভাগ করে, পার লাইট, পার চাকা, পার খাম্বা, পার খুঁটি, এভাবে 100 টাকা, 50 টাকা, 30 টাকা পার লেগুনায়। আমি রিপোর্ট দেখলাম যে একটা মোড়ে, পল্লবীতে শুধু একটা মোড়ে 80 লক্ষ টাকা তোলা হয় পার ডে, মানে পার লেগুনা। এই মোড় যত লেগুনা ক্রস করবে 300 টাকা করে পার লেগুনা। আরেক জায়গায় বালুর ট্রাক যায়, পার ট্রাক 1000 টাকা। একটা ট্রাক এই যদি ক্রসেই করে, বালুর ট্রাক বা হচ্ছে যে কোনো ট্রাক। আচ্ছা, আপনি আমার প্রশ্নের উত্তরে চলে আসেন। এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমরা তো চাঁদাবাজির কথাটা শুনলাম, নিশ্চয়ই তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে পদ নেওয়ার পরে ফারহান আরিফ নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবেন। পদ নেওয়ার পরে আসলে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে কিনা এবং এটির উত্তর কি দেবেন সেই বিষয়টিতে আসবো। এস এম ফরহাদ, আপনি যদি বলেন যে কমিটি দেওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের এই অবস্থানকে, ছাত্র শিবিরের অবস্থানটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, সাধারণ শিক্ষার্থীরা যে কমিটি যাচ্ছে না। জি, আমি সেটা বলছি যে ছাত্র দলের এই রাজনৈতিক যে স্ট্রাকচার, এটা শুধু সেখানে না, পৃথিবীর যে কোনো প্রান্তে এই রাজনীতি হোক, আমি এটার বিরুদ্ধে। আবার ছাত্র রাজনীতির যেই সুন্দর স্ট্যান্ডার্ড সব জায়গায় প্র্যাকটিস, এটা আমি চাই। ছাত্রদলকে বলবো যে ছাত্রলীগের কারণে সব জায়গায় ছাত্র রাজনীতি সবাই ভয় পাইছে। আমরা কিছু সংগঠন অন্যরা চেষ্টা করছি একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটা রূপরেখা প্রণয়ন করতে, যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। আপনারা আবার যে ভয় তৈরি করছেন, এমন বই তৈরি করছেন যে বেচারা, যে আল্লাহর বান্দাকে হচ্ছে আপনি দপ্তর সম্পাদক বানাইছেন এই কমিটিতে কয়েকদিন আগে, যাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন নাইমা নাজদিন, শিখা আক্তার, তারা নিজেরাই পদত্যাগ করলো। সেই শাখার নেত্রীরা নিজেরাই স্লোগান দিল আমরা রাজনীতি চাই না। তাহলে বুঝেন কি ব্যাপারটা, কিরকম একটা ভয় তৈরি করছেন। এরকম এই কালচারটা আমি যখন আমরা একটা সময় আসবে, হিস্ট্রিতে একটা টাইম আসবে সামনে ভবিষ্যতে, সেটা হচ্ছে সকল ছাত্র সংগঠন মিলে ছাত্রদলকে অভিযুক্ত করবে তোমাদের কারণে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা আজকে আওয়াজ। আচ্ছা, আপনারা যেসব জায়গায় শিক্ষার্থীরা আপত্তি করছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা কমিটি দিচ্ছেন না, আপনাদের আমাদের পলিসি হচ্ছে যেখানে শিক্ষার্থীরা আপত্তি করছে, আমরা প্রাইমারি চেষ্টা হচ্ছে আমাদের রাজনীতির স্ট্যান্ডার্ড রূপটা আমরা দেখাবো, এবার শিক্ষার্থীরা আমাদেরকে ওয়েলকাম করলে তারপর কমিটি দেবো। ওয়েলকাম করার আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা স্ট্যান্ডার্ড রূপে দেখিয়ে তারা কনভিন্স হওয়ার আগ পর্যন্ত আমরা আরোপিত কিছু করতে ওই ক্যাম্পাসে দিচ্ছেন না, ওই ক্যাম্পাসে দিচ্ছেন, এবং যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওয়েলকাম জানাচ্ছে সেখানে ক্যাম্পাসে দিচ্ছেন। তো তাহলে আমার কথাটা হচ্ছে যে শিক্ষার্থীদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা করছেন, খুবই ভালো কথা, কিন্তু একই দেশে একই সংগঠনের দুই রকম নীতি কি থাকতে পারে কিনা? নিশ্চয় থাকতে পারে। নীতি একটাই, যে ওই রিজিওনে শিক্ষার্থীদের সাথে আমার কানেক্ট ফিল করানো, আমার কর্মসূচি কন্টিনিউ করা, শিক্ষার্থীরা কানেক্টেড হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জে গেলে আমি যখন দেখবো শিক্ষার্থীরা আমাকে ওয়েলকাম করছে, পরিবেশটা তৈরি হয়েছে, বাকি সংগঠনের কাজ করার মতো একটা পরিবেশ ডেভেলপ হয়েছে, আমি কমিটিতে যাব। পলিসি সেম, পলিসি সেম, প্রত্যেকটা জায়গায় সেম পলিসি। আমি কাজ স্টার্ট করতে চাই প্রত্যেকটা জায়গায়, আমি এই জনপদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি পৌঁছাতে চাই, একটা ভালো রূপ নিয়ে, সুন্দর একটা স্ট্যান্ডার্ড কর্মসূচি নিয়ে কর্মসূচি পৌঁছাতে চাই। কিন্তু ওই যে মুশকিল হচ্ছে, মসিং হলে দেখছেন না কালকে কি হয়েছে, যে বা কয়েকদিন আগে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে কাগজপত্র নিয়ে মোটামুটি কিছু ফটো ঝলকানি দেখায় চলে গেল, যে ছাত্রলীগ এখন অমুক দল করে, এইসব কারণ দেখে ঝলকানি দেখাইলো। তারপর মসিং হলে শিক্ষার্থীদের কয়েক দফা আক্রমণ করলো। একটা শিক্ষার্থী তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে শাহবাগ থানার ভিতরে, সেটা ব্যানার টাঙ্গিয়েছে, ব্যানার কেন টাঙ্গালো, ব্যানার ছিঁড়ে ফেলা হলো 1 2 3 3 দফা ব্যানার ছিঁড়ে ফেলা হলো। আবার যখন লাগাতে গেলো তার উপর আক্রমণ করা হলো। এটা কেন জানেন?
কারণ হচ্ছে তাদের মনে বড় হতাশা পলাশী মোড়, শাহবাগ মোড়, আশপাশের লেগুনা সেন্টার, আজিমপুর মোড়, এখান থেকে চাঁদাবাজির ভাগ বাইরা পান না। ডাকসু আছে, অন্যান্য সংগঠন আছে, আমাদের কারণে চাঁদাবাজি পান না। এই যে মিরপুরে যেমন কোটি কোটি টাকা দিনে তুলছে রিপোর্টে যেটা আসছে, তারা চাইলে পলাশী, শাহবাগ, আজিমপুর হলগুলোর দোকান, হলগুলোর ক্যান্টিন, হলগুলোর টেন্ডারবাজি বা আরো যা যা আছে এগুলো যদি করতে পারতেন চাঁদাবাজি, তাহলে ওনাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যেত। এখন করতে পারছেন না, দোষ আমাদের, যত দোষ নন্দ ঘোষ এই টাইপের হয়ে যাচ্ছে। এস এম ফরহাদ, আবার আসবো আপনার কাছে। আবু বাকের মজুমদার, যে চাঁদাবাজির অভিযোগটি করছেন এস এম ফরহাদ ছাত্র দলের বিরুদ্ধে, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো, এবং সেই সাথে এই যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে 3 ছাত্রীকে বহিষ্কারের ঘটনা, শিক্ষার্থীদের এই যে দাবি, এটি কি আসলে অযৌক্তিক কিনা, দুটি বিষয়ে যদি বলেন। আচ্ছা, এখানে আপনি যে দুটি বিষয়ে প্রশ্ন করেছেন, সেই দুটি বিষয়ের প্রশ্ন উত্তর দিতে গেলে একটু আমাদের পিছনে যেতে হবে। বিশেষ করে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে পট পরিবর্তন হয়, সেই পট পরিবর্তনের পরে ক্যাম্পাসগুলোতে আপনার শিক্ষার্থীরা নানা ধরনের মন্তব্য করা শুরু করে, আসলে তারা কেমন ক্যাম্পাস চায়। সেই মন্তব্যের মধ্যে কেউ ছাত্র রাজনীতি চায়, কেউ চায় না, এ ধরনের একটা সংমিশ্রণের আলাপ উঠেছিল। তবে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনার ছাত্র সংগঠনগুলোকে এই সময় কিন্তু ইনভাইট করে, যার চলো আমরা বসি এবং আমরা কিভাবে একটা ক্যাম্পাসের রাজনীতি হবে সেই বিষয়ে আমরা আলোকপাত করি, একটা সংস্কার প্রস্তাবনার দিকে যাই। কিন্তু সেই সময় সেই যে প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটে অনেকগুলো মিটিংয়ে আমি নিজে সংযুক্ত ছিলাম। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের এই কাজটা করার জন্য একটা বিশেষজ্ঞ টিমও তারা প্রণয়ন করেন তৎকালীন সময়ে, এবং সেই বিশেষজ্ঞ টিম যখন কাজ শুরু করেন তখন ছাত্র সংগঠনগুলোকে ডাকা হয় এবং তাদের সংস্কার প্রস্তাবনা দেওয়ার কথা বলা হয়। তো সেই সময় আমরা দেখি যে ওইখানে মানে দুই ধরনের জিনিসটা খুবই হাইলাইট হয়েছিল সেই সময়। একটা ছিল যে ছাত্র দলের যেই গতানুগতিক আগের যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের অটল থাকা, এই বিষয়টা সুস্পষ্ট হয়ে উঠে আসে। এবং আরেকদিকে আমি যদি বলি যে এখানে ছাত্র শিবিরের নিয়ে যে প্রশ্নটা ছিল, ওনাদের কর্মী সংখ্যা নিয়ে একটা অস্পষ্টতা ছিল, ওনাদের আসলে কর্মী কারা কীভাবে ওয়ার্ক করতেছে, তো যেটাকে এখন ছাত্রদলনা ওয়ার্ডে ফ্রেমিং করা ট্রাই করছে আর কি। তো এই দুইটা বিষয় সামনে আসে তৎকালীন সময়, এবং এটার জন্য শেষ পর্যন্ত আমরা আসলে কোনো সমাধানে পৌঁছতে পারিনি। এই দুইটা আমার কাছে ওই সময়ে সবচেয়ে বড় প্রশ্নগুলো হয় আর কি, এই দুইটা প্রশ্ন। সমাধান না আসার কারণে দেখা গেছে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়, মানে একটা সময়ের পরে তফসিল ঘোষণার পরে ডাকসু হয়, এবং এই আলাপটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা 5 আগস্টের পরে আশা করেছিলাম যে যেমন আমাদের জাতীয় রাজনীতিতে নানা ধরনের সংস্কার হবে, রাষ্ট্রীয় সংস্কার হবে, একইভাবে আমাদের ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম বন্ধের পাশাপাশি আরও কিছু কালচারাল বিষয় আছে রাজনৈতিক, যেগুলো আমাদের সংস্কার আনা উচিত, যেগুলো সংস্কার আনলে বরং হচ্ছে যে আমরা হানাহানি, মারামারি বা গেস্ট রুম গণরুমের রাজনীতি আবার কখনো ফেরত আসবে না। তো সেই প্রস্তাবগুলো নিয়ে শিক্ষার্থীদের মাঝ থেকে নানা ধরনের আলাপ আলোচনা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এই সময়টাতে আমরা সেগুলোকে সমাধান আনতে পারিনি। ফলত আমরা দেখেছি ক্যাম্পাসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসেন্টলি একটা মারামারি হলো, ছাত্রদলের নেতারা গিয়ে ওইখানে ডাকসু নেতাদের উপর হামলা করলেন। তারপর হচ্ছে শিবিরের একজন মার খেয়েছিলেন, সেখানে সাংবাদিক সমিতির নেতাদের উপর হামলা করেছেন। এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে সিটি কলেজের মধ্যে ছাত্রদল ছাত্র শিবির সেখানে সংঘর্ষ জড়ায়। তারপর আমরা দেখেছি যে আপনার পাবনাতে এই ধরনের সংঘর্ষ হয়। তো 5 আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে, বিশেষ করে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে। তো সর্বশেষ এসে এটা সংযুক্ত হলো আপনার আমাদের সরকারি তিতুমির কলেজ, এবং সেখানে যে ইস্যুটা হচ্ছে যে আপনার হল রাজনীতি নিয়ে। তবে আমি মনে করি যে হল রাজনীতি, ক্যাম্পাস রাজনীতি চাইতে আগে ছিল যে আমরা যদি সংস্কার প্রস্তাবনাগুলা বা আমাদের সেই প্রশ্নগুলা আমরা সমাধান করতে পারতাম, তাহলে আজকের দিনে এই ধরনের রাজনীতি আমরা দেখতে হতো। এটার দায় হচ্ছে যে আমি মনে করি যে ছাত্র সংগঠন যারা ছিল তারা ঐক্যমত আসতে পারে না, এখানে সবারই কম বেশি দায় আছে, কাউকে এককভাবে দায় দেওয়ার সুযোগ নেই। আবার একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা এই ধরনের সংস্কার প্রস্তাবনা রোল মডেলের জন্য সবাইকে আহ্বান করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করতে পারতেন, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমি মনে করি সেখানে তাদের যথেষ্ট ভূমিকা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। তো আজকে আমরা দেখা যাচ্ছে যে তাহলে আমাদের এই সরকারি তিতুমির কলেজ নিয়ে আমরা আলাপ করতে হচ্ছে, কারণ সরকার আমার যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি একটা রোল মডেল তৈরি করতে পারতাম, তাহলে সরকারি তিতুমির কলেজে এই ধরনের মডেলটা ফলো করতে পারতো। কিন্তু আমরা দেখেছি যে আগস্টের পরে পরে এক রাজনৈতিক বিভাজনের কারণে যেই যার মতো করে একটা পজিশন নিয়েছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখনো এই সংস্কার প্রস্তাবনা সকল ছাত্র সংগঠনগুলো যদি এক টেবিলে বসে একটা সংস্কার প্রস্তাবনা না যায়, তাহলে আসলে এটা সমাধান করা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনি আজকে তিতুমিরে দেখেছেন, কালকে সেটা বাংলা কলেজ হতে পারে, পরশু আরেকটা কলেজ আরেকটা বিশ্ববিদ্যালয় হতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যদি আমরা একটা সামাজিক চুক্তি না যাই। হলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে দাবি করছে যে আন্দোলনের পিছনে ছাত্র শিবিরের বেশ কিছু ইন্ধন রয়েছে। এ ব্যাপারে আপনার
আপনার মন্তব্য শুনতে চাই। হ্যাঁ, এই ব্যাপারে শুধু এই ব্যাপারে রাজনীতি নিষিদ্ধ চায় না বা রাজনীতি নিষিদ্ধ যেরকম প্রকৃত সাধারণ শিক্ষার্থীও ছিল, আবার এটাও সত্য যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যারা রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন তাদের অনেকে পরবর্তীতে ছাত্র শিবিরের নেতা হিসেবে তাদের আত্মপ্রকাশ করেছেন। তো এই দুইটা ঘটনাই আমাদের সামনে এসেছে। এবং আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, আমার সংগঠনে এরকম অনেকে আছেন যারা শুরুর দিকে রাজনীতি চান নাই, এই ধরনের লোক আমার সংগঠনেও আছেন। তো ওই যে সময়টা 5 আগস্টের পট পরিবর্তনের পরবর্তী সময়, সেই সময় একটা রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় শিক্ষার্থীদের মাঝে, আসলে তারা কেমন রাজনীতি চায়, কেমন ক্যাম্পাস চান। কারণ হচ্ছে তারা যখন বিগত সময় ছাত্রলীগের আমলটাতে তারা ক্যাম্পাসে ছিলেন, তারা দেখেছেন যে ছাত্রলীগ কিভাবে জোর জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে জোর করে গেস্ট করাচ্ছে, গণরম করাচ্ছে, প্রোগ্রাম করাচ্ছে, মিছিল মিটিং করাচ্ছে। তো সেই যে সেই ট্রমা থেকে শিক্ষার্থীরা অনেকেই সেই সময়ে তারা রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই রাজনীতিদের মধ্যে যারা ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতা করছেন তাদেরকে কিন্তু সাধুবাদ জানিয়েছে, তাদের কমিটিতে তারা আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে আমরা ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে রাজনীতি করছি, আসলে আমাদের কতটুকু বাউন্ডারি থাকবে, আমরা কোন পয়েন্টে গিয়ে আসলে থামবো, কোন পয়েন্টে গিয়ে আমরা আলোচনার টেবিলে বসবো, কোন পয়েন্টে গিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশ্ন আমাদের সমাধান করবে, এই সমস্যাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করতে পারি। আবু বাকের মজুমদার, আবার আসবো আপনার কাছে। ফারহান আরিফ, বেশ কয়েকটি অভিযোগ এসেছে, আমরা শুনলাম যেটা এসএম ফরহাদের কাছ থেকে, চাঁদাবাজি নিয়ে একটা অভিযোগ আপনি শুনলেন এতক্ষণ। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে সুফিয়া কামাল হলের সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটির কয়েকজন নেত্রী প্রকাশ্যে জানিয়েছেন তারা হলে কোনো ধরনের রাজনৈতিক আধিপত্য চান না, একই সঙ্গে তারা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কমিটির সদস্যরাই রাজনীতি চান না, এর কারণ কি? সাংগঠনিক দুর্বলতা? না, এটার একটা ব্যাপার আছে এখানে। আমার সহ-আলোচক ফরহাদ যেভাবে বলে গেলেন, এটা অভিযুক্ততার যে সুরে যেভাবে বলে গেলেন, এবং তিনি এখানে অনেক কিছু আছে এক ধরনের ধূর্ততার মতো আশ্রয় নিয়েছেন আমি মনে করি। কারণ আপনি ধরেন একটা সংগঠনে যখন আপনি কমিটি দেন, একটা সভাপতি পদ থাকে, একটা সাধারণ সম্পাদক পদ থাকে, মানে ডিজার্ভিং পদ কিছু থাকে। এই পদগুলোর জন্য একটা নিজেদের মাঝখানে একটা প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা যায় যে আমার পদ তো একটা, আমি তো দুজনকে দিতে পারতেছি না, তখন একজনকে দিতে হয়। তখন সংক্ষুব্ধ ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটাতে পারে। যে ধরনের আমরা বিভিন্ন জায়গায় যখন আমাদের সংগঠন, যখন আমরা এই কাজগুলো করি, কমিটিগুলো দেই, তখন বিভিন্ন জায়গায় বিক্ষোভটা হয়। কেন আপনি বলছিলেন যে যারা কমিটিতে পদ পায় না তাদের কথা বলছিলেন, আমি তো পদ পায় না প্লাস হচ্ছে করতে চাই কমিটিতে পদ পেয়েছে, রাইট, আমি সেটাই বলি। ধরুন আপনি সভাপতি পদ চেয়েছেন, কিন্তু আপনি হয়েছেন সাংগঠনিক সম্পাদক বা আপনি দপ্তর সম্পাদক হয়েছেন, আপনি মনে করেন যে না আমার সাথে আমি ওটার মানে এলিজিবল, তখন সে হয়তো সংক্ষুব্ধ হয়ে তখন সেই পদ থেকে পদত্যাগ করে। এই ধরনের ঘটনা শুধু এটা যে নতুন ঘটেছে ব্যাপারটা এমন না, বিভিন্ন জায়গায় ঘটেছে। আর একজন মানুষকে, একজন শিক্ষার্থীকে বা একজন নেত্রীকে সাংগঠনিক সম্পাদকের মতো একটা দায়িত্বশীল জায়গাতে পদ দেওয়া হয়েছে, এটা কিন্তু খুবই, ছাত্রদলের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। দপ্তর সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ পদ, তার সাথে কথা না বলে এই পদ দেওয়া হয়েছে, এটা হতে পারে না। এবং এগুলো হয়ও নি, মূলত তাদের সাথে কথা বলে কাউন্সিলিং করে কিন্তু তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। যেটা হয়েছে সে তার ডিজার্ভিং পদটা পায়নি, যে কারণে সে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার কারণে হয়তো আমাদেরকে ফার্দার ডিসিশন নিতে হয়েছে। এটা হলো তিতুমিরের কমিটির ব্যাপারটা। এখানে আমার কমিটির লোকজনের রাজনীতি চায় না, ব্যাপারটা আসলে এমন না। সে হচ্ছে তার সংক্ষুব্ধতার জায়গা থেকে এই কাজটা করেছে, নয়তো তার সাথে কথা না বলে কিন্তু এখানে পদ দেওয়া হতো না। আর রাজনীতির স্বরূপের যে কথাটা তখন বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি যখন তারা বলেছে রাজনীতি চায় না? না, এটা তো আমরা তো যে ব্যবস্থাটা, আপনি তো এটা নিয়ে ফরহাদ আসার আগে তো আমরা কথা বললাম যে আমরা উদ্ভূত পরিস্থিতিতে কমিটির কার্যক্রম আমরা সাময়িকভাবে স্থগিত করেছি। আর রাজনীতির যে স্বরূপ নিয়ে কথা বলেছেন যে ক্যাম্পাসে কোন ধরনের রাজনীতি আমরা চাই এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে কমিটির দিকে যাব, ওনারা যে পলিসিটা কথা বললেন, আমরা কিন্তু এটা মোটামুটি মোরালেস সব জায়গায় সমান। যেমন আমি ছাত্রদল 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন 38টি টিম গঠন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলাভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলো আছে সেগুলোতে আমরা কাজ করেছি। আমাদের মানে প্রায় 1000-এর উপরে নতুন কমিটি দেওয়া হয়েছে। যেমন আমি একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আমরা ওখানে ছাত্রদলের কমিটি কখনো ছিল না। হ্যাঁ, 5 আগস্টের আগে কেউ ছাত্রদলের হয়তো বিভিন্ন জায়গাতে জেলাভিত্তিক বিভিন্ন জায়গাতে তারা প্রোগ্রাম করেছে, বাট ইউনিট হিসেবে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটি ছিল না। এরকম অসংখ্য মেডিকেল কলেজগুলো আছে যে জায়গাগুলোতে আমাদের ছাত্রদলের কমিটি ছিল না। আমরা সেখানে গিয়েছি, আমরা আমাদের ম্যানিফেস্টো দিয়েছি তাদেরকে, আমাদের কিছু বুকলেট ছিল সেগুলো আমরা তাদেরকে দিয়েছি যে ভাই আমরা এটা নিয়ে তোমাদের কাছে এসেছি। একদম ওপেন ডিসকাশন ছিল সাধারণ শিক্ষার্থীদের সাথেই, ওপেন ডিসকাশন। আমাদেরকে অনেক বড় কঠিন প্রশ্নের ফেস করতে হয়েছে, কারণ তখন অলরেডি একটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের একটা আলোচনা কিন্তু তখন বহমান। তো সেই সময় আমরা সেই প্রশ্নগুলো উত্তর তাদেরকে দিয়েছি। অনেকে স্যাটিসফাই হয়েছে, অনেকে হয়নি। যারা হয়েছে তারা আমাদের সাথে এসেছে, যারা হয়নি তারা
আসেনি। এবং আলটিমেটলি আমরা কিন্তু 1-1.5 বছর এভাবে কাজ করার পরে কিন্তু আমরা একটা কমিটির ফরম্যাটে গিয়েছি। এটাই ঘটেছে এবং তিতুমির কলেজের ক্ষেত্রেও আপনার এটাই ঘটেছে, সব জায়গায় এভাবেই আসলে কমিটিটা হয়। তো রাজনীতির স্বরূপে আমরা যেটা বললাম যে ইতিবাচক রাজনীতির কথাই সবাই বলে, আমরাও ইতিবাচক রাজনীতির কথা বলি, আমরাও ইতিবাচক রাজনীতির কথা, কিন্তু মানুষের আপনি একটা কিছু নেচার আছে, যেমন আমি প্রায় এই কথাটা বলি, যেমন হবস এবং জন লক তারা কি বলেন যে হিউম্যান নেচার ইজ কম্বাইন্ড উইথ গ্রিড, ক্রাইভেন্স অ্যান্ড এটসেট্রা, মানে তার ভিতরে এক ধরনের লোভ, লালসা, হিংসা, পাওয়ার এক্সারসাইজ করা, এই জায়গাগুলো তার ভিতরে থাকে। সবার ভিতরে কিন্তু এই গ্রুমিংটা হয় না, যে আপনি যে একজন হিউম্যান বিইং হিসেবে যে আপনার যে সহানুভূতি থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, এটা সবার ভিতরে হয় না। আবার অনেকে পাওয়ার পেতে 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 একসময় এই জায়গাটাতে মানে আপনার তার এই মোরাল যে স্ট্যান্ডার্ড এটাকে ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু সেই জায়গাতে অনেকের ক্ষেত্রে আমরা তো দেখেন ছাত্রদল তো কোনো সংগঠনকে বলছে না যে তার মূলনীতিতে এটা নাই যে চাঁদাবাজি করে, এটা তো আর কোনো মূলনীতি না, তার মূলনীতিতে নাই যে মুখে গিয়ে ধোলাই মারো, এটা তো মূলনীতি না। রাজনীতিতে একটা স্ট্যান্ডার্ড আছে, সেই রাজনীতিটা তো সে করবে, সেই বাণীটা নিয়েই কিন্তু আমরা যাই। আমরা শিক্ষা ঐক্য এবং প্রগতির কথা বলেই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে যাই, এবং তারা যখন এই আহ্বানে এসে আমাদের সাথে কাজ করে, একসময় সে তার ওই যে হিউম্যান নেচারের যে প্রবণতা, সেটার জায়গা থেকে সে অনেক রকমের খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে। অনেক সময় বিপরীত সংগঠনের আপনার নানা রকমের প্রচার প্রপাগান্ডা যেগুলো মিথ্যা, সেই মিথ্যাকে প্রতিহত করার জন্য এই ধরনের কাজগুলো ঘটে। তখন সেই ক্ষেত্রে হয়তো বা আমরা যদি এই ধরনের ডকুমেন্টস আমাদের সামনে আসে, তখন আমরা এটার সাংগঠনিক ব্যবস্থা নিই। আপনি বললেন ছাত্র দলের এই রাজনীতির কথা, উনি বলে গেলেন যে ছাত্রদল সন্ত্রাসের রাজনীতি লালন করছে, ছাত্রদল এই সহিংসতার রাজনীতি লালন করছে। আপনি 1989 সালের দিকে যান, আপনি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিষিদ্ধ হয়েছে না, কেন নিষিদ্ধ হয়েছে আপনি জানেন? 1989 সালে যখন আপনার জাকসু ইলেকশন হয়, আমি একটু ছোটো করে হিস্ট্রিটা বলে দিই। জাকসু ইলেকশনে ছাত্র সংগ্রাম পরিষদ 26টা সংগঠন নিয়ে তারা একটা প্যানেল দেয়, বিপরীতে ছাত্রদল সেখানে প্যানেল দিয়েছিল। তো প্যানেল দেওয়ার পরে ছাত্র শিবির তখন সেখানে রাজনীতি করতো। ছাত্র শিবিরের যারা আছে তারা বলেছে যে আমাদের 80টা ভোট আছে, আমরা আপনাদের সাথে প্যানেল হয়ে আমরা একসাথে নির্বাচনটা করতে চাই, আপনারা আমাদেরকে আপনাদের প্যানেলে নিয়ে নেন। তখন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বলেছেন যে না, তোমরা স্বতন্ত্রভাবে নির্বাচনটা করো। আমরা তাদেরকে নেইনি, 3টা প্যানেলে নির্বাচন করেছে। 3টা প্যানেলে নির্বাচন করার পর ছাত্রদল সেখানে 7-8 ভোট মতো হেরে, 5 থেকে 12 ভোটে হেরেছে। ছাত্র শিবিরের 80টা ভোটের কথা তারা উল্লেখ করেছিল, কিন্তু ছাত্র শিবির 25টা ভোট তখন তারা ক্যারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তখন তাদের সাথে এটা নিয়ে বাকবিতণ্ডা হলো যে তাহলে তোমাদের বাকি ভোটগুলো কোথায় গেল? ছাত্র সংগ্রাম পরিষদে দিয়ে দিয়েছো, নয়তো 5-7 ভোটে তো আমরা হারি না, যে এই ভোটগুলো যদি এখানে আসে। তারা নিজেরাও কিন্তু তাদের 80 ভোটের 25 ভোট পেয়েছে, পায়নি। তাহলে এটা নিয়ে বাকবিতণ্ডার একটা পর্যায়ে তখন কামাল উদ্দিন হল ছিল, কামাল উদ্দিন হলে তখন পুরো প্যানেল নিয়ে জাকসুতে ছাত্রদল জয়ী হয়। সেই হলে একটা গ্যাঞ্জাম হয় এবং সেখান থেকে ছাত্র শিবির এক পর্যায়ে বের হয়ে এসে আমাদের কবির ভাই নামে একজন ব্যক্তি ছাত্রদল নেতা ছিলেন, তাকে 36টা কোপ দিয়ে তাকে হত্যা করা হয়। তার মাথায় তিনি 11 দিন আইসিইউতে থেকে তিনি মৃত্যুবরণ করেন। এবং এই যে কলঙ্কিত ইতিহাস, এই কলঙ্কিত ইতিহাস কিন্তু শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাই, এবং তখন সমস্ত শিক্ষার্থীরা মিলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা একটু বর্তমানে ফিরে আসি। এখন আমি যে বর্তমানেও অভিযোগগুলো আসছে ছাত্রদলের আসছে বিরুদ্ধে, এই যে পদ পদবি ঘিরে এই যে বারবার অভিযোগগুলো আসছে বিভিন্ন সংগঠন থেকে, এবং যেটি স্পষ্ট করে এস এম ফরহাদও বললেন, পত্রিকার নিউজগুলো আপনি দেখলেন যে এই যে লেগুনা, তারপর প্রত্যেকটি জায়গায় পয়েন্টে পয়েন্টে সব জায়গায় যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, এগুলো কমিটি পাওয়ার জন্যই তো, কমিটিতে পদ পাওয়ার জন্যই তো এই প্রতিযোগিতা তৈরি হয় এইসবের কারণে, এটাই তো অভিযোগ। এটা অভিযোগ, হ্যাঁ। কমিটির পদ পাওয়ার জন্য অনেকে এটাকে, আমি কিন্তু বারবারই আপনাকে অ্যাকনোলেজ করে যাচ্ছি, আমি অস্বীকার করবো না কোনোভাবেই যে পাওয়ারের কি বলে এটাকে খারাপ ব্যাড এক্সারসাইজ যে হয় না, আমি এটা কখনো অস্বীকার করবো না, হচ্ছে পাওয়ার প্র্যাকটিসটা হচ্ছে। কিন্তু যেখানে কথাটা, আমি কিন্তু এই আলোচনার আজ প্রথমেই আপনি যখন আমাকে দিয়ে শুরু করেছেন, আমি কি বলেছি? আমি বলেছি বাংলাদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তন করতে হবে। প্রথমত ছাত্রদেরকে রাজনীতির স্টিয়ারিংয়ে আসতে হবে। কেন? কারণ হচ্ছে একমাত্র শিক্ষার্থীদের ভিতরে, একটু শেষ করে দেবো 1 মিনিটের ভিতরে, ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা মেধা এবং সৃজনশীলতার রাজনীতিটা করবে। এই কারণে ছাত্রদের জন্য রাজনীতির দ্বারটা উন্মুক্ত হওয়া উচিত, তার আন্তরিকভাবে রাজনীতিতে আসা উচিত। যত বেশি ছাত্ররা রাজনীতিতে আসবে, তত বেশি এই যেই ধরনের ঘটনাগুলো, পাওয়ার প্র্যাকটিসের যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো বিদায় হবে। একই সাথে রাজনীতিতে সুস্থ ধারা, সেটা চর্চা হবে। স্বীকার করে নিয়েছেন ফারহান আরিফ, আমি স্বীকার করছি, ধন্যবাদ এর জন্য। বাট আমি একটা জিনিস, প্রশ্নটা হচ্ছে যে এই যে পাওয়ার প্র্যাকটিস, সেটা থামানোর জন্য কেন্দ্রীয়ভাবে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? কারণ বারবারই তো বলছেন যে আসলে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু
এটা আসলে একজন মানুষের হিউম্যান এরর বলে আমরা আসলে তাকে বাদ দিয়ে দিতে পারি না এই ভুলটাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ ব্যক্তির দায় সংগঠন নেবে না এই কথায় ছাত্রলীগ বলতো, আমরা এটা বলবো না। ব্যক্তির দায় সংগঠন নিয়েছে এবং ব্যক্তির দায় সংগঠন নিয়ে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে 4,500 নেতাকর্মী সারা বাংলাদেশে আপনার সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো এমনকি, যেমন আমি আমার উপজেলার কথা যদি বলি, সেখানে ছাত্রদলের যেই একজন নেতাকে কোনো রকমের জাস্ট অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। 1.5 বছর সে বহিষ্কৃত ছিল এবং পরবর্তীতে আমরা যখন তদন্ত করে দেখলাম যে সেটা আসলে যেই ধরনের লঘুদণ্ডে তাকে গুরুশাস্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। আমরা কনভিন্স হয়েছি এবং তখন এই ধরনের কিছু কিছু জায়গায় তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়েছে, অভিযোগ সাপেক্ষে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তদন্ত আমরা করার সুযোগ পাইনি, কারণ রীতিমতো আমাদের বিরুদ্ধে মব তৈরি করা হতো, যে কোনো ঘটনা ঘটলে মব তৈরি করা হতো। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে না, এটা আসলে ঘটনাটা ভিন্ন, তখন সেক্ষেত্রে আমরা কিছু কিছু অব্যাহতি মানে যেটা দিয়েছি সেটা আমরা তুলে নিয়েছি। কিন্তু এখনও 4,500 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। আমরা আমাদের শুধু ছাত্র দল নয়, মূল দলেরও অনেক নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কারের আওতায় পড়েছেন, মূল দলের অনেক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যক্তির দায় সংগঠন নিয়ে সংগঠন সেই কাজগুলো করেছে, আমরা ওই নীতিতে যাচ্ছি না। একই সাথে আমি আপনাকে থিওরিটিক্যালি বললাম যে মানুষের ভিতরে প্রবণতা আছে, সেই প্রবণতা সে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে, পরিবার থেকে শুরু করে আপনার সংগঠন থেকে শুরু করে রাষ্ট্র, সব জায়গায় সেটা ব্যবহার করে এবং রাষ্ট্র, পরিবার কিংবা ব্যক্তি যেই হোক না কেন, সেটার দায়িত্ব নিয়ে সে সেই অনুযায়ী যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত অর্থে রাজনৈতিক স্বরূপ। আবার আসবো আপনার কাছে। এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্টরুম এবং গণরুমে নির্যাতনের ঘটনা শিক্ষার্থীদের জানাতে গেস্টরুমের আমলনামা শিরোনামে একটি ব্যানার টানিয়েছে ছাত্র দল। এতে ইসলামী ছাত্র শিবির ও হল সংসদের নেতা সহ মোট 6 জনের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের গেস্টরুমে নির্যাতনে জড়িত থাকার অভিযোগের কথা এসেছে। প্রমাণ হিসেবে ছাত্রলীগের সময় শিক্ষার্থীদের কাছে যে খুদে বার্তার যে স্ক্রিনশট, সেগুলো দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্টরুমে নির্যাতনে জড়িতদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু যারা ছাত্রলীগ হয়ে ওই সময় নির্যাতকের ভূমিকা ছিল, নির্যাতন করেছে, তারা কিভাবে পরবর্তীতে ছাত্র শিবিরের সাথে যুক্ত হলো? আচ্ছা, কোয়েশ্চেনটা স্পেসিফিক, বাট ছাত্রদলের এক্সাম্পলগুলো স্পেসিফিক হলে আমার রিপ্লাই দিতে খুব ইজি হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, লাস্ট সম্ভবত 2 দিন আগে না কালকে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি মিলে প্রেস কনফারেন্স করে কিছু কাগজ উল্টালেন, দেখালেন যে তমুক শিবির ছাত্রলীগ করতো, তমুক এটা এই অপরাধে জড়িত। তো আমি খুঁজলাম যে কাগজ তার দলের সম্মানিত মেম্বার যিনি বিশ্ববিদ্যালয়ের বিসি, তার কাছে জমা দেওয়া হয়, সে কাগজ সাংবাদিকদের কাছে কেন দেওয়া হলো না? অনেক করে খুঁজলাম, কোনো সাংবাদিককে সেটা দেওয়া হয় নাই। পরে কেন দেওয়া হলো না? ওই যে আবিদ ভাইয়ের ভেলকির মতো, যে কোন কাগজ কোথায় গিয়ে শিফট করে কার উপর কি চাপাই দিচ্ছে। ভাইয়ের কাছে থাকলে ভাই এখন দেখাইতে, আমি স্ক্রিনে দেখাইতে পারবেন প্রয়োজন যদি থাকে আর কি। কাগজ পাবলিক করে দেয়, পাবলিক করলে আমি খুশি হতাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, গণরুম গেস্টরুমের টর্চারে যেই অভিযুক্ত হোক না কেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি। আমি স্পেসিফিক কোনো নাম বললে হয়তো সে অনুযায়ী রিপ্লাই দিতে পারতাম। কেউ থাকলে ব্যবস্থা নিক ভাইরা, সে শিক্ষার্থীরা কিংবা ছাত্রদল কিংবা হল প্রশাসন ব্যবস্থা নিবে, এটাই আমি তাকে কোঅপারেট করবো। বরং এখন আসি মূল জায়গায়। আপনি দেখবেন যে ডাকসুর পক্ষ থেকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? ডাকসুর পক্ষ থেকে উদ্যোগ, আমরা তো অভিযোগ সেল বহু আগে খুলেছি। আমরা অভিযোগ, আমাদের আইন বিভাগের পক্ষ থেকে অভিযোগ সেল খোলা হয়েছে। সেখানে যে কয়টা কনসার্ন এর আগে আসছে, পরপর সবগুলো আমরা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দিয়েছি। এখনও যদি কোনো অভিযোগ আসে, আমি সাথে অ্যাকশনে যাব। এখন আসি মূল আলাপে। সেটি হচ্ছে স্পেসিফিক কেউ যদি জড়িত থাকে, সেটাতে আমি নিশ্চয়ই এঙ্গেজ হব। মানে সাংবাদিকদের বলেনি, কিন্তু আপনারা কি পেয়েছেন কিনা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো? না, আমরা পাই নাই। আমরা স্পষ্ট আমরা ওনাদের কাছে চেয়েছি বা আমাদেরকে একটু দেন কি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, তমুক ভিকটিম, তমুককে এই কেসে এটা করা হয়েছে, দেন আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু সুস্পষ্ট কিছুই বলে না। মুশকিলটা এই জায়গায়, পেলে আমরা এটা কোঅপারেট করবো। এখন দ্বিতীয় পয়েন্ট আসে, ওনারা দেখলাম যে গণরুম গেস্টরুমের বিরুদ্ধে কথা বললেন হঠাৎ গিয়ে। যে সংগঠন 1 সপ্তাহ আগে নেত্রকোনা মেডিকেলে শিক্ষার্থীদের কান ধরে উদ্বোস করালো, নেদার ইনস্টিটিউটে যে সংগঠনের নেতারা গণরুম ম্যানার শেখানোর নামে গেস্টরুম শুরু করলো, আমরা আটকানোর উপরে আবার আমাদেরকেও মানে হ্যারাস করার চেষ্টা করলো, যে সংগঠন তারা গণরুম গেস্টরুমের বন্ধ করার চেষ্টা করলো। আবার দেখলাম গণরুম গেস্টরুমের বিরুদ্ধে তারা একটা স্মারকলিপি দিল। আবার ছাত্রলীগ শুধু অনেক বড় আলাপ করলেন। এটা একটা কমিটি, এই যে রিসেন্ট, এটা একটু দেখলে ভালো হয়। এটা ছাত্রলীগের কমিটি, ছাত্রদলের কমিটি, হুবহু নাম মনে হচ্ছে, জাস্ট সেম ল্যাপটপে কপি করে নিয়ে বসাই দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। বাইরের রিসেন্টলি কমিটি দিচ্ছে, এগুলো হচ্ছে বাইরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসি, তিনি হচ্ছে জওহরের আহ্বায়ক, এই যে ছাত্রলীগের প্রোগ্রামে ছিল। তিনি হচ্ছে এফএইচআর এর আহ্বায়ক, তিনি ছাত্রলীগের প্রোগ্রামে ছিল।
ছবি দেখাচ্ছি, তিনি হচ্ছে মহসিন হলের আহ্বায়ক। এই মহসিন হলের ঘটনা এইটা। তারপর এইটা ওনাদের এজিএস ক্যান্ডিডেট ছিলেন। তারপরে এই হামিমের সাথে ঘুরেন নিয়মিত খুলনা অঞ্চলে। তারপর আমার কাছে আরও অনেক আছে, আমি দেখাবো না সবগুলো, কারণ আপনার সময়ের গুরুত্ব আছে। এখানে যে বিপি পদপ্রার্থী ছিলেন মহসিন হলের, এটা হচ্ছে ছাত্রদল মনোনীত প্রার্থী ছিলেন। এভাবে করে প্রত্যেকটা আছে। তো ছাত্রলীগকে হুবহু পুনর্বাসন করে এই দায় যখন শিক্ষার্থীরা ক্লিয়ার হয়ে যায়, আমার কাছে এখানে কমপক্ষে 500 জনের তালিকা আছে যাদেরকে বিভিন্ন কমিটি তারা পুনর্বাসন করছে, বিভিন্ন পত্রিকা নিউজ সহ আপনাকে আমি প্রোভাইড করবো। এই যে পুরোপুরি এই পুনর্বাসন প্রক্রিয়া, তো আমি যখন এভাবে ডকুমেন্টেড নিয়ে আসি, বাইরে ভেলকেবাজি করে মনোযোগ সরানোর চেষ্টা করে অন্যদিকে, এটা খুবই দুঃখজনক। আমি যখন ডাকসু থেকে আমরা যখন অভিযোগপত্র দিয়েছিলাম, আমরা ড্রাইভ লিঙ্ক সহ ফুটেজ সহ সব দিয়েছিলাম যাতে সবাই দেখতে পারে। বাইরের অভিযোগগুলো এভাবে দিলে আমরা ডিল করবো নিশ্চয়ই। এখন আসি, তিনি গণরম গেশম নিয়ে কথা বললেন যে গণরম গেশম তারা নিজেরাই শুরু করলো 90-র পরে। একটু আগে ভাই মিথ্যাবাজির মধ্যে একটু আগে হত্যা করলো কবির হত্যাকাণ্ড জাহাঙ্গীরনগরে, যে কবির সেখানে আহত হবার পরে হাসপাতালে মেডিকেলে ছাত্রদল নিজেরা তাকে হত্যা করে ফেললো মেডিকেলে সুস্থ হওয়ার পরে। এটা আই কন্ডেম নো নো আমাকে শেষ করতে, আপনি শেষ করেন, কিন্তু আপনি এটা কেমন কথা আমি আপনার অভিযোগ পুরোপুরি শুনেছি। একজন ওকে বলেন। একজন নিহত, মানে তাকে 36টা কোপ দেওয়ার পরে তার মাথায় গুরুতর আহত হওয়ার পরে সে আইসিইউ থেকে মারা গেছে। উনি বলছেন যে ছাত্রদলের নেতারা গিয়ে তাকে মেরেছে। এটা খুবই লেম এবং এটা খুবই, এটা কিসের ভিত্তিতে আপনি কথা বলছেন? আপনি স্টারনিউজের পক্ষ থেকে ওনার ফ্যামিলি মেম্বারদের কাছে যাবেন কালকে, যে জিজ্ঞেস করবেন তিনি হাসপাতালে সুস্থ হয়ে যাওয়ার কেমন করে মারা গেছেন। এখন তাকে ভাই আমি শেষ করি। তো সুস্থ হয়ে যাবার বহুদিন পরে সময় নিয়ে তাকে বহু ঘন্টা পার হওয়ার পরে হত্যা করে নাটক সাজানো হলো। যেমন করে তারা এটা ইজিলি পারেন। আপনি 5 আগস্টের পর থেকে তার ছাত্রশক্তি আচরণ দেখবেন, কাউরে মারছে, কারো মেরে ফেলছে ছাত্রশক্তি, শিবিরে কাউকে মারছে, পুরো সময় দেখেন 5 আগস্টের পর থেকে ছাত্রদল দেখবেন মানে শত শত লোককে কোপাইছে বিভিন্ন জায়গায় ছাত্রদল, নিজের লোককে বাইরের লোককে। ইস্যু কি? ওই যে সাবিকুন নাহার সোনি হত্যাকাণ্ডের মতো। বুয়েটের সাবিকুন নাহার সোনিকে যে মেরে ফেলা হয়েছে 2002 সালে, কি জন্য জানে? জাস্ট টেন্ডারবাজির জন্য ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে মারামারি, গোলাগুলি। একটা ছাত্রী সে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে ফেলা হলো। রাজুকে হত্যা করলো আরেকটা সংগঠনের নেতাকে, যে নেতাই সংগঠনের মেন ফ্যাক্টর না, ছাত্রদলের সংগঠনে ছাত্রদলের গুলিতে রাজু মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরকম হত্যাকাণ্ড ওনাদের, এটা মানে বন্দুক দিয়ে হত্যা করা। এই যে একটু আগে বললাম না পত্রিকার নিউজে, যে বিএনপির ওয়ার্ড সভাপতি তিনি তার এলাকায়, ওই মিরপুর এলাকায় একজন বাড়িওয়ালা, তিনি মানে জায়গা কিনে বাড়ি তৈরি করছেন, ফোন দিয়ে হুমকি দিলেন যে আগামী এতদিনের মধ্যে যদি 50 লাখ টাকা না দাও তাহলে তোমার মাথার খুলে উড়াই দেওয়া হবে গুলি করে। কে? জাস্ট ওয়ার্ড সভাপতি। এটা হচ্ছে ওনাদের প্র্যাকটিস। এই প্র্যাকটিস যখন অন্যদের হাতে গায়ে মাখতে পারে না, ন্যারেটিভ উৎপাদন করবে এবং করেছেও। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আপনি যে প্রশ্ন করেছেন যে গণরম গেস্টরুম ছাত্রদলের একটা ঐতিহাসিক অর্জন, এর জন্য ওরা যে কোনো মূল্যে ফিরাই আনবে, এটা সৌভাগ্যবান তারা গণরম গেস্টরুম অর্জন করে। তারা অনেক কিছু করতে পারছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট করতে পেরেছে। আবার তারা এটা করতে চায়, নেত্রকোনা মেডিকেলে শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছে, পারে নাই। আবার হচ্ছে টেন্ডারবাজি চাঁদাবাজি, এটা ওনাদের রেগুলার অর্জন, সারা দেশে প্র্যাকটিস করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পারছে না, আবু বাকাররা বেঁচে আছে, ফরহাদরা বেঁচে আছে, বা ডাকসু আছে। যদি কোনোভাবে পারে, আমি মসিন হল হিসাব করতে চাই, মসিন হলের এত উৎপাত কেন কয়েকদিন ধরে? শুধু মসিন হলে যদি পার দোকানে 300 টাকা করে নেয় আর পার লাইটে 50 টাকা করে নেয়, মোটামুটি লাখখানেক ইনকাম রেগুলার করতে পারবে আর কি, অন্তত এটুকু তারা করতে চায়। আবার আসবো আপনার কাছে এস এম ফরহাদ। আবু বাকের মজুমদার, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই যে যাদের বিরুদ্ধে ছাত্রলীগের হয়ে নির্যাতনের অভিযোগ আছে, তারা ছাত্র শিবির করলে কি রেহাই পেয়ে যেত কিনা, কি মনে হয়? না, এখানে আসলে যারা ছাত্রলীগের হয়ে অত্যাচার নির্যাতনে ছিল দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের কারোই রেহাই পাওয়ার সুযোগ নেই। বিশেষ করে আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম ক্যাম্পাসে, আমরাও নানা সময় ছাত্রলীগের মারধরের শিকার হয়েছি। আমরা ক্যাম্পাসে প্রবেশ করলে আমাদেরও এই নানা জায়গার মধ্যে ছাত্রলীগের আতঙ্কে আমাদের অবস্থান করতে হতো। ক্লাসে পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখে পড়েছি ছাত্রলীগের। তো সেই ছাত্রলীগের সাথে নির্যাতনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। সেটা নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে উদ্যোগটা ছিল, সেই উদ্যোগটা আসলে আমি মনে করি যে এই উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সেই সময়ের। এখনও আমি যেহেতু ডাকসুর জিএস ফরহাদ ভাই আছেন, এটা একটা নির্বাচিত প্রতিনিধি তিনি, আমি তার কাছে আজকে আহ্বান করবো যে ওনারা যাতে এটার একটা সুস্পষ্ট ওনারা এটা নিয়ে একটা কাজ করেন, এবং হলগুলোতে কারা নির্যাতনের সাথে ছিল, কারা ছাত্রদলকে ওই সময় হামলার সাথে ছিল, কারা ছাত্র শিবিরের যারা ছিল তাদেরকে বের করে মারধর করতো, কারা আমাদেরকে মারধর করতো, এই সকল বিষয়গুলোকে আপনারা এটা নিয়ে আপনারা কাজ করার সুযোগ আছে। আমরা ছাত্র সংগঠনগুলোর জায়গা থেকে আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। আর এখানে বিশেষ করে যেই অভিযোগগুলো আসছে, আমি 2টা ছাত্র সংগঠনকে বলবো ওনাদেরকে। এখানে যেমন উনি শিবিরের একটা অতীত কর্মকাণ্ড নিয়ে বললেন, আবার এট দ্য সেম টাইম ফরহাদ বোনাকে বললেন। তো এই বিষয়গুলো আমাদের অতীতে আরও অনেক ঘটনা ঘটেছে,
আমাদের এই ছাত্র রাজনীতির ইতিহাসে, এবং সেই জন্যই আমরা মনে করি যে ছাত্রলীগও দীর্ঘ সময় 15-16 বছর আমাদের এই ক্যাম্পাস বা এই বাংলাদেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক যেই অপসংস্কৃতি তৈরি করার তারা সুযোগ পেয়েছে। কারণটা ছিল যে বিগত সময়ে এই রাজনৈতিক হানাহানির কারণগুলো। তো বর্তমানে এসে যদি আমরা এই জিনিসগুলো অব্যাহত রাখি, 5ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, এগুলো শহীদের পরে, তাহলে আসলে আমরা এটা কখনোই এই বাংলাদেশ এই ছাত্র রাজনীতির আমি বলবো যে খারাপ থাবা বা এই বয়াল থাবা থেকে আসলে মুক্ত পাবে না, এবং এখানে নানা সময় নানা সাধারণ শিক্ষার্থী, প্রকৃত সাধারণ শিক্ষার্থী বা সংগঠনের মানুষের জীবন দিতে হবে। তো ছাত্রদলকে বলবো, অবশ্যই এই মুহূর্তে আমি ছাত্রদলকে সবচেয়ে বেশি বলবো, তার কারণ হচ্ছে যে 5ই আগস্টের পরে ওনারা যেভাবে এখন জেলাগুলা পর্যায়ে বা কলেজগুলো পর্যায়ে যে ধরনের রাজনৈতিক তাদের পাওয়ার প্র্যাকটিস করছেন, এটা আসলে সবাই ভয় পাচ্ছে। আমি একটু আগে আমার তিতুমির কলেজের কয়েকজন আমাদের ছাত্র সংগঠনের তাদের সাথে কথা বললাম, সেখানে ছাত্রদল সবাইকে হুমকি টামকি দিয়ে বেড়াচ্ছে। ওইখানকার আশেপাশের যে দোকানপাট, চাঁদা সব হচ্ছে ছাত্রদলের কন্ট্রোলে। আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমার মনে হয় প্রত্যেকটা ক্যাম্পাসের আশেপাশে সব চাঁদা হচ্ছে ছাত্রদল সেগুলো এখন কন্ট্রোল করতেছে। তো এই বিষয়গুলোর জন্য সাধারণ শিক্ষার্থীরা ভয় পাচ্ছে, এবং নতুন করে আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই বা চাইনি এই ধরনের একটা আলাপ আবার মার্কেটে আসতেছে শুধুমাত্র ছাত্রদলের এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে। বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার ছাত্রদল এই লাস্ট যে মারামারিটা করলো, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা হলের যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী, যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নাই, তারা পুরো নিশ্চুপ হয়ে গেছে। নিশ্চুপ হওয়ার একদম দুইটা কারণ। প্রধানতম কারণ হচ্ছে যে তারা চিন্তা করতেছে, আমি যদি ছাত্রলাসকে এদেরকে মারছে, আমি যদি ছাত্রদের বিরুদ্ধে কথা বলি, তাহলে যদি আমাকে চাকরিতে আটকে দেয়, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বিগত সময়ে সে অনেক রাজনীতি নিয়ে কথা বলছে, যে কিভাবে হওয়া উচিত, কেমন হওয়া উচিত, তার মতামতগুলো কিন্তু সে দিয়েছে। দেওয়ার পরও দেখা গেল যে এই জিনিস কোনো কিছু আসলে বাস্তবে কোনো ফল আনতে পারেনি। ফলত সে তার এই যে এই কথাগুলা সে মনে করতেছে যে আসলে আমি কোথায় বলতেছি। তো বাকি একটা সম্পর্ক আছে, আমি ওকে কোঅপারেট করছি 30 সেকেন্ড জাস্ট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দেখবেন ছাত্র শক্তি ছেলেদেরকে পিটাইছে ছাত্র দলের নেতারা। পিটানোর পরে 1 মাস পরে আবার শিবিরের লোকজনকে রুমে ঢুকায় পিটাইছে। কেস কি হচ্ছে, সামনে একটা খোলা মাঠ আছে, সেই মাঠে রিক্সা রাখবে, পার রিক্সা 150 টাকা করে নেবে পার ডে। রিক্সার চাঁদাবাজি নিয়ে শিবিরের ছেলেরা এবং ছাত্রছাত্রী ছেলেরা আটকাই দিল, যেখানে চাঁদাবাজি করা যাবে না, এগুলো চলবে না। এই জন্য তাদেরকে আক্রমণ, দফায় আক্রমণ, এটা হচ্ছে ওদের ইনকাম সোর্স। মুদ্রা কথা যদি আমি বলি যে এখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, আশঙ্কার কিছু কিছু জিনিস তারা অবশ্যই পেয়েছে। আমি মনে করি হলে গেস্ট রুম গণরুম সেগুলো বন্ধ হয়েছে, কিন্তু নতুন করে এই গেস্ট রুম গণরুমের কালচার বা রাজনীতিতে কাউকে জোর করা, এই ধরনের সংস্কৃতির যেই উপসর্গগুলো, সেগুলো কিন্তু ক্যাম্পাসগুলোতে দেখা দিয়েছে। ক্যাম্পাসের আশেপাশে যখন চাঁদাবাজি শুরু হচ্ছে, তখন আসলে ক্যাম্পাসের ভিতরে এই জিনিসটা যে এন্টার করবে, এটা শিক্ষার্থীরা বুঝে। ফলত শিক্ষার্থীরা এখন আবার নতুন করে যে ভয় সংস্কৃতি তৈরি করা হয়েছে ক্যাম্পাসে মারার মাধ্যমে, তারা এখন নতুন করে আবার চুপ হয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা তৈরি হচ্ছে। ধন্যবাদ আবু বাকের মজুমদার। ফারহান আরিফ, অনেকগুলো অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ের তৈরি হয়েছে, এবং তারা আসলে রাজনীতি যে চায় না, তার কারণটা বলা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আছে, ছাত্র দলের মধ্যে এক ধরনের পাওয়ার প্র্যাকটিস, যেটা নিয়ে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল। এবং সেই সাথে এস.এম. ফরহাদ, আপনার বিগত দিনের যে ঘটনাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সরাসরি বললেন যে ওই ঘটনাটিতে আপনাদেরই সম্পৃক্ততা ছিল। এই দুটি অভিযোগ নিয়ে যদি আপনি আলাদা করে বলেন। আমি বলবো যে মিথ্যাকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে আপনার দেখতে হয়, তাহলে এস.এম. ফরহাদকে দেখুন এক কথায়। কারণ হচ্ছে আপনি এমন একটা জলজন্ত মিথ্যা উনি আমাদের সামনে উপহার দিলেন এক কথায়, যেটা হচ্ছে যেটার সাথে বাস্তবতার কোনোরূপ ভিত্তি নেই। একটা সংগঠন, মানে সেখানে তো অন্যান্য অপরাপর সংগঠনগুলোও ছিল, সবাই মিলে কিন্তু সিদ্ধান্তটা নিয়েছে। উনি যেটা বলেছেন এটার ব্যাপারে আসলে কমেন্ট করার মতো কোনো রুচিই নেই আমার। সেকেন্ড, উনি কয়েকটা ইস্যু বলেছেন, পুনর্বাসন এবং গেস্টরুম। গেস্টরুমের প্রথাটা কিন্তু ছাত্রলীগ শুরু করেছে। উনি বলেছেন, উনি কথার ভিতরে যে ছাত্রদল তার ঐতিহাসিক রাজনীতির যে অংশ, সেটা গেস্টরুম, সেই সংস্কৃতি সেটাকে ফিরিয়ে আনতে চায়। ছাত্রলীগ এই গেস্টরুমের রাজনীতির সংস্কৃতি কিন্তু ছাত্রলীগ শুরু করেছে। গণরুম আপনারা ফিরিয়ে আনছেন না শুধু? গণরুম প্রশাসনিক জটিলতা, গণরুম প্রশাসনিক জটিলতা। ছাত্রলীগের কত কি সত্য ভাই যে মানে প্রশাসনিক জটিলতার কারণে গণরুম হচ্ছে? না, আমি ছাত্রলীগের জটিলতা শুনেন না, 5ই আগস্টের পরে বন্ধ করতে পেরেছে। এখানে ছাত্রলীগের তাদেরকে এম্পাওয়ার করেছে, প্রশাসনের সাথে সহযোগিতা করেছে তখন। কিন্তু ছাত্রদল যখন ছিল তখন ছাত্রলীগ কি সহযোগিতা করেছে? শুনুন, গণরুম ছাত্রদলের সময় গণরুম ছিল এরকম কোনো নজির নেই। আমি আপনাকে বলি, ছাত্রদলের সময় যেটা আছে সেটা হচ্ছে সবাই সময় আগে প্রত্যেকটা হলের রাজনীতি না, গণরুমের রাজনীতি মারামারি হতো, নিয়ম করে মারামারি হতো। আমি নিয়ম করে গোলাগুলি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে 2001-2006 ছিল, নিয়ম করে মারামারি। সেই রাজনীতিকে যদি স্ট্যান্ডার্ড ধরে যদি আপনি আগামী দিনের রাজনীতি গোলাগুলি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা হবে না। আপনি যে গেস্টরুমের কালচার ছিল, সেই কালচার থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, মানে ফিরে এসেছি অলরেডি। এবং এই ক্ষেত্রে 5ই আগস্টের পরবর্তী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। পুনর্বাসনের কথা বলছেন, আমরা 5ই আগস্টের পর থেকে এটা শুধুমাত্র ছাত্র রাজনীতির স্বার্থে না, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাজনীতির স্বার্থে
বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে একটা বোর্ড গঠন করা দরকার ছিল, সেখানে আপনি দেখেন আমি নিজে মানে সরাসরি সাক্ষী, পাবনা মেডিকেল কলেজ কমিটি করতে গেলাম, প্রত্যেকটা ছেলে আসলো, তারা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, সেখান থেকে ছাত্রলীগকে বিতরণ করেছে 18 তারিখে, সব কিছু তারা নিজেরা ওপেন থেকে করেছে, কিন্তু প্রত্যেকটা ছেলের সাথে ছাত্রলীগের পদ আছে। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে ওই পাবনা মেডিকেল কলেজে প্রত্যেকটা ছেলেকে তারা পদায়িত করেছে। 2023 সালে একটা ছেলে পাবনা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, 2023 সালে 2 মাস পরে একটা ছেলেকে ছাত্রলীগের একটা পদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই ছেলেগুলোর কথা হচ্ছে, ভাই আমরা তো এখানে হলে থাকতে এসেছি, আমাদেরকে এখন এই ধরনের ঘটনাগুলো ঘটানো, বাট আমার পরিবার দেখেন, আমার ফ্যামিলি দেখেন, আমি ছাত্রদলের রাজনীতিটা করতে চাই। একই সাথে ছাত্র শিবিরের সাথে এই ঘটনা ঘটেছে, ছাত্র শক্তির সাথে এই ঘটনা ঘটেছে। আমরা বলেছি যে নিপীড়ক যারা আছে, ছাত্রলীগের হয়ে যারা সরাসরি মুখোমুখি মারমুখী ষড়যন্ত্র অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা দেখতে চাই না। আপনি যদি বলেন, যেমন ফরহাদের একটা পোস্ট আছে, সমাজ কল্যাণ ইনস্টিটিউটে সে যুগ্ম সাধারণ সম্পাদক ছিল ছাত্রলীগের, সে ডিউডিএস দায়িত্ব পালন করেছে, যে ডিউডিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিনিধিত্ব করতে একরকম। আমরা জানি সাদ্দামরা কিভাবে এই ডিউডিএসকে পক্ষপাতিত্ব করেছে। সাদিক কায়েমের সরাসরি জয় বাংলা দেওয়ার স্লোগান রয়েছে। আমরা যখন ক্যাম্পাসে মার খেয়েছি, এফ রহমানের হলের সামনে যখন আমাকে মেরে যখন আমাকে রক্তাক্ত অবস্থা রাস্তা ফেলে রাখা হয়েছে, 13টা শিলায় আমার মাথায় মানে দেওয়া হয়েছে, তখন কারা আমার উপর আক্রমণ করেছে আমরা কিভাবে বুঝবো তারা কারা? কারণ আমার উপরে যখন আক্রমণ করা হয়েছে তখন তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তো আমরা বলবো যে যারা এই ধরনের কাজগুলো করেছে তাদেরকে বাদে যাদেরকে আপনারা পুনর্বাসন করার যোগ্যতা রাখে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে করা হোক। রায়হান উদ্দিনরা তো এখানে হতে পারে না, যে রায়হান উদ্দিনরা সরাসরি অ্যাটাক করেছে, কিন্তু ফরহাদরা যারা হচ্ছে বা এরকম আরও অনেকেই আছে, শুধু ফরহাদের শিবিরে কিংবা আমার ছাত্র দলে কিংবা ছাত্র শক্তিতে না, যারাই আছে সিচুয়েশনের কারণে যারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে যদি আমরা তাদের যেই ভূমিকা, সেই ভূমিকাকে জাস্টিফাই করে বিচার করে যদি আমরা তাদেরকে রিকনসাইল করি, তাহলে এটা তো অপরাধের কিছু না। আমি এটাকে সবার জন্য উন্মুক্ত রাখতে বলি। এটার অর্থ এটা না যে আপনি এখানে গুপ্ত নিয়ে আমি আসলে কথাই বলতে চাই না। এইগুলো যদি বলতে যাই তাহলে রাজনীতির ধরন যদি হয় এই ধরনের ধূর্ততা, গুপ্ততা, সুপ্ততা, তাহলে সেই রাজনীতিকে আমরা অবশ্যই এটাকে আমরা এনকার করব। আমরা সেটাকে প্রতিহত বলাটা ঠিক হবে না, আমরা সেটাকে গ্রহণ করব না। এই ধরনের কি বলে এটাকে গুপ্ত রাজনীতি বা এই ধরনের রাজনীতির নামে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা যে রাজনীতি, এটাকে আমরা অবশ্যই গ্রহণ করব না। তো এখানে আরেকটা যেটা বলেছেন যে মিথ্যা এবং প্রতারণার যে রাজনীতি, এই ধরনের মিথ্যা এবং প্রতারণার রাজনীতি থেকে শুধুমাত্র ছাত্র শিবির না, যে কোনো সংগঠন, ইনফ্যাক্ট আমার সংগঠনে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি প্রথমে আপনাকে বলেছি এই রাজনীতি থেকে পরিহার করে কিভাবে একটা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের যে রাজনীতি, সেটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই চেতনায় আমাদের সবাই অবশ্যই এই মুহূর্তে যেহেতু আমরা অবশ্যই আমরা মনে করি আমরা ক্ষমতায় থাকি, সরকারে থাকি কিংবা সরকারে না থাকি, ফার্স্ট অ্যাক্টর হিসেবে আমার নিজের দায়িত্ব নেওয়া উচিত, আমি মনে করি আমার সংগঠনের দায়িত্ব নেওয়া উচিত। অবশ্যই ছাত্র রাজনীতিতে ইতিবাচক সংস্কার কেন হবে না, ইতিবাচক সংস্কৃতি অবশ্যই হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা সংগঠনের কিছু সক্রিয়তা থাকে, স্বাতন্ত্র বোধ থাকে, সেটাকেও আপনাকে আন্ডারমাইন করা কোনোভাবে উচিত হবে না। 5 আগস্টের পরে যে পদক্ষেপগুলো বাকেররা নিয়েছিলেন বা বাকেরদের মাধ্যমে যারা অভ্যুত্থানের যারা ছিলেন সবাই মিলে যেটা নিয়েছিল, সেখানে সংগঠনের স্বাতন্ত্র বোধকে যখন করা হয়েছে তখন আমরা সেখানে অবজেকশন দিয়েছি এবং সেই কারণে হয়তো এটা গঠিত হয়নি। বাট আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠনের স্বাতন্ত্র বোধ এবং রাজনীতির যে স্বরূপ, দুটাকে একসাথে কম্পাইল করে যদি ইতিবাচক সংস্কার হয়, সেটাকে আমরা ওয়েলকাম করব। এসএম ফরহাদ, আপনি এতক্ষণ শুনছিলেন, ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে এই মুহূর্তে আপনাদের কি করণীয় রয়েছে? এখানে আমাদের করণীয় স্পষ্ট, সেটি হচ্ছে প্রথমত প্রশাসন যাতে কাউকে পুনর্বাসনের জন্য চেষ্টা না করে, কোনো অপরাধীকে ছাড় না দেয়, এই নিশ্চয়তা দেওয়ার জন্য প্রশাসনকে যাতে লাইনে রাখা যায় চেষ্টা আমাদের অব্যাহত রাখা, প্রত্যেকটা অপরাধী পানিশমেন্টের জন্য। আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন, যিনি বিএনপির শিক্ষা সম্পাদক, যিনি আবার বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমরা যখন দেখি পুরো ইউনিভার্সিটি সংশ্লিষ্ট পার্টির, তখন শাহবাগের থানায় গিয়ে কাউকে আক্রমণ করা হইল, সেই আক্রমণের সুনির্দিষ্ট অভিযোগ ফুটেজ সহ সবকিছু জমা দেওয়া হইল, আজকে 2 দফা মেয়াদ বাড়ানো হইল যে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার জন্য, এখন পর্যন্ত কোনো পানিশমেন্টে গেল না, যেটা সুস্পষ্ট ক্রাইম। আবার সেই ভিকটিম যখন হল প্রশাসনে গিয়ে আবার কনসার্ন দিল, সামনে একটা ব্যানার টাঙ্গাইল যে আমার কানের পর্দা ফেটে গেছে একেবারে, যে অপারেশন করাইতে হবে, এই অবস্থা, সিভিয়ার অবস্থা দাবি করেন, তাকে আবার ছাত্রদল গিয়ে আক্রমণ করেন, ব্যানার খুলে ফেলেন। এ হচ্ছে আমাদের ছাত্রদলের ভাইদের বর্তমান আচরণ আর কি। প্রশাসনও এটা খুব ফেল করে তাকিয়ে থাকেন এবং এনজয় করেন। এই অবস্থায় প্রশাসনকে এই জায়গায় বাধ্য করা, এই ধরনের যে কোনো রানিং ক্রাইম, এক্সিস্টিং যে কোনো যে ঘটছে এগুলো ঠেকানো এবং এগুলো বিদ্যুৎ পানিশমেন্ট নিশ্চিত করা। আর দ্বিতীয় যে ব্যাপার সেটি হচ্ছে আগের যে কেসগুলো
হলে টর্চার, কাউকে অ্যাটাক করা, জি। এসব কেসের ক্ষেত্রে প্রথম ব্যাপার হচ্ছে সে যাই করুক, আগের কোনো ক্রিমিনাল সে এখন ছাত্রদল করুক কিংবা শিবির করুক কিংবা ছাত্র শক্তি করুক, যেখানে জয়েন করুন না কেন তার জয়েন করার অধিকার আছে, বাট তার আগের কোনো ক্রাইম জাস্টিফাইড হয়ে যাবে না। আগের ক্রাইমের জন্য পানিশমেন্ট পাইতেই হবে। এই জায়গায় আমাদের প্রত্যেকের দায়িত্ব। ডাকসুর জায়গা থেকে আমরা এবং সেটা ছাত্র শিবিরের জন্য প্রযোজ্য। সবার জন্য, জি, ছাত্র শিবিরের জন্য সেম প্রযোজ্য, যদি যে কেউ। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। আপনি সম্প্রতি একটি টক শোতে বলেছেন যে মুক্তিযুদ্ধে জামাতের কোনো নেতা অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ করেননি। ৭১ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জামাত নেতারা আসলে কি করেছিলেন, তাদের ভূমিকা কি ছিল? আমার অবজারভেশন আমি বলেছি, আপনার ডিফারেন্ট অবজারভেশন থাকতে পারে। আমার অবজারভেশন আমি কেন বলেছি, মুক্তিযুদ্ধের পরে কার কি ক্রাইম আছে না এটা দেখবো। মুক্তিযুদ্ধের পরে ইমিডিয়েট যে মামলাগুলো হয়েছে, তাদের অভিযোগ আসছে, অভিযোগ হয়েছে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের শাসনামলে পিরিয়ডে তার পরে পরে অনেকগুলো মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, অনেক কেস। যাদেরকে এত এত হাজার হাজার অ্যারেস্ট হওয়া, এত এত মামলা হওয়া, এত এত লিস্টেড অপরাধী, কোনো তালিকায় তাদের নাম কেন ছিল না আমি জানি না, নাম্বার 1। নাম্বার 2, তারা যদি অপরাধে জড়াইতেন সুনির্দিষ্ট, তাহলে আপনি ফেয়ার বিচার করতেন, ফেয়ার ট্রাই করতেন। আমি যখন দেখি আপনি তার সাক্ষীকে গুম করে উঠায় নিয়ে যান, তাকে আবার ভারত পাওয়া যায়। আমি যখন দেখি আপনি লয়ারকে আসতে দেন না, যে লয়ার এটা কেসটা ডিল করতে চায়। আমি যখন দেখি এই জিনিসটা নিজের স্ট্যান্ডার্ড আপনি মেনটেন যে করে, ব্যাখ্যাটা আমি দিলেন যখন তার দেখি মানে আপনার কথা থেকে বোঝা গেল যে ওই সময় জামাত নেতারা আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো অভিযোগ যেগুলো সবার কাছ থেকে আমাদের শোনা। অবশ্যই আমরা ওই সময় ছিলাম না, আমাদের অনেকেই ছিলেন না, তাহলে তার মানে কি দাঁড়ালো? কে ঘটিয়েছে কে ঘটায় না, ইস্যু এটা না। ইস্যু হচ্ছে আমার 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এদেশের জন্মের, এদেশের তৈরির একটা মেইন বেসমেন্ট। এটার বিরুদ্ধে রুল প্লে করা কোনো জিনিস আমি নিশ্চয়ই কনসিডার করবো না। কিন্তু বিপরীত জন্য আমি দেখি বিএনপির এমপিরা আজকে বড় বড় বক্তব্য দেন সংসদে দাঁড়িয়ে, অথচ যে দল ডানে বামে উপরে নিচে উত্তরে দক্ষিণে সব জায়গায় রাজাকার নিয়ে ভরপুর ছিল স্টার্টিং থেকে। আপনি বিএনপির স্টার্টিং স্টেজে পুরো কমিটির লিস্ট করবেন, মোর দ্যান 50% অলমোস্ট সবার স্বঘোষিত স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। যে দল এভাবে স্টার্ট হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে মন্ত্রী এমপি থেকে শুরু করে যেভাবে স্টার্ট হয়েছে, এটা রাইট কিনা রং সে আলাদা, বাট হয়েছে সেই দল আলাদাটাই কেন এখানে করা হচ্ছে? আপনার নিজের অপরাধ জাস্টিফাই করতে গিয়ে আপনি বিএনপির উপরে কেন আসছেন? আপনি আপনারটা বলেন। আমার মনে হয় ভাই নোট নিতে পারে আমি ভুল কিছু বললে। তো যে দল এমন করে তার জার্নি শুরু হয়েছে এবং শেষ করছে, তারা যখন এখন বক্তব্য দেয়, আবার যে দল গত 15 বছরের সাথে আন্দোলন করেছে, আবার যে দল পুরো 5 বছর বা পুরো সময় জোট ছিল, তখন কোনো কনসার্ন আছে তাদের বক্তব্যে, এই বক্তব্য মানে তখন আমি জাস্ট একটু রিকল করি। আবার দ্বিতীয়, এই ইস্যুতে যে কোনো ক্রাইম, যে কোনো জিনিস ফেয়ার ট্রায়াল হওয়া উচিত, পাবলিক ডিসকাশন হওয়া উচিত, ওপেন ডিবেট হওয়া উচিত, খোলামেলা আলাপ হওয়া উচিত। যাদের হিসেবে আমরা ব্যর্থ, যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা এখানে জন্মেছিলেন, তারা আমার দেশের জন্মের একটা গুরুত্বপূর্ণ বেসমেন্টকে তার একটা কমন হিস্ট্রি সহ আমাদেরকে রেডি করে দিয়ে যান নাই। ভাইরা ক্ষমতায় আয়সা বলে যে জিয়াউর রহমান গুসব, আরেক গ্রুপ আসে বলে আরেকটা, আর ভাইরা বলে যে না আর অনেকের কন্ট্রিবিউশন, একজন একটা কেন বলবে? কমন জায়গায় আবু বাকের মজুমদার, আপনার কাছে আসতে চাই। বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে এই যে দ্বন্দ্ব, যেটি শুরু থেকে আপনি বলছিলেন যে সংস্কার প্রয়োজন, যেটি নিয়ে বারবার কথা বলছেন, কি ধরনের সংস্কার প্রত্যাশা রাখেন? একেবারে শেষে আছে। আচ্ছা, আমি যেটা বলেছি মূলত যে সংঘাতগুলো তৈরি হচ্ছে, সেই সংঘাতগুলোর বিকল্প আমার কাছে মনে হচ্ছে সংলাপ। কারণ আমার চাহিদা একরকম হতে পারে, ফারহান আরিফ ভাইদের আরেক রকম চাহিদা হতে পারে, ফরাদ ভাইদের আরেক রকম চাহিদা হতে পারে। এই চাহিদার সমাধান হচ্ছে একমাত্র সংলাপ, এবং সেই সংলাপের মধ্যে দিয়ে আমরা এমন একটা ছাত্র রাজনৈতিক পরিবেশ চাই, যে রাজনীতির পরিবেশ দিয়ে সকল ছাত্র সংগঠন ইতিবাচকভাবে তাদের রাজনৈতিক প্র্যাকটিস করতে পারবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনারিও ধরে যদি আমি বলি, এখানে আমরা মনে করি যে সকল ছাত্র সংগঠন তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে সেটা তারা ক্যাম্পাস পরিসরে সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে, এবং ছাত্র সংগঠনগুলো হলগুলোতে যেই আগে দখলদারিত্ব রাজনীতি ছিল এবং প্রশাসনের সাথে মিলে যে দখলদারিত্ব, সেই ধরনের রাজনীতিতে এন্টার করবে না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশেষ করে হল প্রশাসন দিয়ে শুরুটা ঝামেলা হয়। এই হল প্রশাসন কিভাবে হলে ছাত্র সংঘগুলোকে ডিল করবে, এটার একটা রোল মডেল তৈরি করা উচিত। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংঘগুলো কিভাবে ডিল করে বিভিন্ন সিদ্ধান্ত তারা নেবেন, এই বিষয়গুলো যদি আমরা সমাধান করতে পারি, আমি আশা করি যে ক্যাম্পাস পরিসরে আমরা এই সমস্যার সমাধান শুরুতেই করতে পারবো। আমরা সেই প্রত্যাশা রাখি, এই সমস্যাগুলোর সমাধান হোক। অনেক ধন্যবাদ আবু বাকের মজুমদার, এস এম ফরহাদ এবং ফারহান আরিফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে। আচ্ছা, 10 সেকেন্ড বলতে যাচ্ছেন, বলেন, একটু সময় পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ভাই বলেছিলেন, আমি জাস্ট এটাই বলবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায়, তার হোল প্রশাসন থাকা সত্ত্বেও রায় দিয়েছে। ভাইদের ভোট এবং শিবিরের ভোট আপনি দেখবেন জাকসু ইলেকশনে। রায়হান নিয়ে কথা বলেছে, রায়হান কাউকে অ্যাটাক করেছে, এই ছবি থাকলে ভাই এখানে দেখাবে, আমি রিপ্লাই দিব, কাউকে অ্যাটাক করেছে, অভিযোগ দিয়েছেন। আর কর্মী সংখ্যা নিয়ে একটা কনসার্ন আছে, শিবিরের কর্মী সংখ্যা নিয়ে তালিকা দেওয়া হয় না। আমি জাস্ট এটুকু বলবো, এটা লাস্ট, সেটি হচ্ছে বিএনপির ছাত্রদল এখন ওয়েবসাইটটাই নাই, গঠনতন্ত্র নেই।
যদি আমি জানতাম যে তাদের মিছিলে যারা তৈরি হয়, পুরো কর্মী তালিকা তারা প্রিন্ট করে দিতেন, কোনো পার্টি দেখে না জানি না যে আমাদের কর্মী 1000 তালিকা দিলাম, তাহলে আমরা শুরু আমি করি। কি জি, ফারহান আরিফ, জি। দুটো ইস্যু, একটা হচ্ছে উনি খুব ভ্যালিড একটা অভিযোগ করেছেন যে গঠনতন্ত্র নেই, কি ওয়েবসাইট নেই, এগুলো নিয়ে আমরা বারবারই কাজ করেছি। আমি নিজে এটার সাথে জড়িতই ছিলাম। আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট আমল আমাদেরকে কী ধরনের ভূমিকার ভিতরে দিয়ে যেতে, আমাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অসংখ্যবার আপনার অভিযান চালানো হয়েছে তৎকালীন ডিবি হারুনের নেতৃত্বে। আমাদের অনেক তথ্য ইনফরমেশন এগুলো তারা নিয়ে গিয়েছে, আমরা আবার কাজ শুরু করেছি, আবার নিয়ে গিয়েছে, এখন এটার কাজ আবার জিজ্ঞাসা হচ্ছে অব্যাহত গত আছে। 1.5 বছর সময় পেয়েছেন, 1.5 বছর একটা গঠনতন্ত্র কাউন্সিল করে অ্যাপ্রুভ করার সুযোগ ছিল। 1.5 বছর অবশ্যই সেটা প্রক্রিয়া আছে, আমরা তো বলছি 2 প্রক্রিয়া বছর আছে। লাগে এটা কাউন্সিল দিতে? কেন লাগবে না, কেন আমার কমিটির মেয়াদ তো আছে 2 বছর। এর ভিতরে আপনি মেয়াদ আছে? হ্যাঁ অবশ্যই, এই মাত্র 1 মাস হলো কমিটির মেয়াদ শেষ হয়েছে। আপনি আমরা কি করব সেটা তো আগামী দিনে দেখার বিষয়, তাই না? জি। আরেকটা বলা যাবে? হ্যাঁ, 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 শেষ আরেকটু করুন। হচ্ছে যে যেই কথাগুলো বলেছেন উনি 71টাকে নোট করেছেন। তো 71-এর ব্যাপারটা হচ্ছে আপনার আপনি যখন 71টা আসে, 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না, মানে নেতিবাচক ভূমিকা ছিল না, এই কথাগুলো যখন বলা হয় তাহলে এগুলো হচ্ছে এক ধরনের পাগলের প্রলাপের মতো মনে হয়। কারণ হচ্ছে তৎকালীন যে দৈনিক আজাদ বা বাংলা পত্রিকা আছে, আমি শুধু এতটুকুই বলবো যে তারা যেন এসএম পড়ার জন্য সেই পত্রিকাগুলো একটু উল্টিয়ে দেখেন। তৎকালীন সময়ে ইসলামী ছাত্র সংঘের ভূমিকা কী ছিল, তাদের সাথে পাক মিলিটারি বাহিনী একসাথে যৌথভাবে আল বদর আল শামস কমিটি গঠন করেছিল, সেটার যেমন ইতিহাস আছে, গোলাম আজমের তৎকালীন বক্তব্যগুলো যেমন ইতিহাস আছে, এগুলো সবই ইতিহাসের দস্তাবেজ, দলিল দস্তাবেজ। জি। ঠিক আছে, এটাই এতটুকুই বলবো, শুধু ধন্যবাদ। ইতিহাসটুকু একটু পড়া উচিত। একই ধন্যবাদ সাথে আপনাদের ইতিহাসে তিনজনকে। যার যে অবস্থান, সেই জি। অবস্থানটুকু দেখে সবার অসংখ্য প্রতি সম্মান ধন্যবাদ রেখে আপনাদের কাজ করা উচিত। তিনজনকে আজকে করা আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে করা আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।